আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি ভাই। দেখা যাচ্ছে তো না? জি দাদা, দেখা যায়। আচ্ছা, আজকে ক্লাসটা একটু ব্যতিক্রম হবে, হ্যাঁ। কারণ হচ্ছে এখন থেকে আপনারা মানসিকভাবে প্রিপারেশন নেবেন যে এই ধরনের ক্লাস করার জন্য। যদিও আমরা আগের ক্লাসটা সময় সুযোগ পেলে নিয়ে নিব আগের মতোই, কিন্তু আমি রাস্তার ধারে ল্যাম্প পোস্টের নিচে, তারপরে হচ্ছে অফিসে আদালতে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমি চেষ্টা করব এইভাবে করে হলেও ক্লাসটা আপনাদেরকে দিয়ে দিতে। সেই জন্য আমি বাসায় নাই, আবার অফিসেও নাই, এমন এক জায়গায় বসে আছি, সেখান থেকে আপনাদের ক্লাসটা কন্টিনিউ করছি। তো এইভাবে করলে আপনাদের কি কোনো আপত্তি আছে? দাদা, আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আশা করি যে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার সুবিধা অনুসারে দাদা। না, আমি আপনাদের থেকে বেশি সুবিধা পেয়ে গেছি, সেই জন্য বেশি সুবিধা পেলে ওই যে কি বলে, বানর নাকি মাথার উপরে উঠে প্রস্রাব করে দেয় না, ওইরকম বেশি সুবিধা নিয়ে ফেলছি। এখন না দেখা যাচ্ছে দাদা, যে না, যেটা বাস্তব আর কি, হ্যাঁ। তো এই দেখা দাদা যাচ্ছে, এটা আপনার কাছে মনে হতে পারে দাদা, আপনার ব্যস্ততার ভিতরে আমাদের সময় দেন, এটা এই জন্য আমরা না, কৃতজ্ঞ তারপরেও দাদা আমি আপনার কাছে। আপনাদের থেকে টাকা নিয়েছি না, টাকা নিয়েছি আপনাদেরকে দাদা, কমিটমেন্ট সবকিছু দিয়েছি। তো আর টাকা দিয়ে বিচার করা যায় না দাদা। কিছু তো আছে, তারপরও আমি ভালোবাসা বা কমিটমেন্ট দিয়েছি, আবেগের কিছু জিনিস আছে। কমিটমেন্ট বারবার কমিটমেন্ট ফেল, বারবার কমিটমেন্ট ফেল। একটা জায়গায় গিয়ে ফ্রড, বাটপার, চিটার, এই জিনিসগুলোর সাথে নিজেকে রিলেট করা ছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না। তা এখন যাই হোক, আমি চেষ্টা করব, আমি যখনই যে অবস্থায় থাকি না কেন, কোন অবস্থায় আছি সেটা বলা যাবে না, কিছু রেস্ট্রিকশন আছে, কিন্তু আমি যে অবস্থায় থাকি আমি এইভাবে হলেও অন্ততপক্ষে ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করব। সব ক্লাস এমন হবে না, আমি বাসায় থাকলে নিশ্চয়ই আগের মতো হবে। তো বাসার বাইরে থাকলে এইভাবে করে আমরা মোটামুটি ঘন্টা দুয়েক একটু কথাবার্তা বলে ক্লাসগুলো চেষ্টা করব যে কমপ্লিট করার আর কি। তো আমি শুরু করছি। আজকে জি যে দাদা। ক্লাসটি আমরা করব সেটি হচ্ছে অসিলেটর সার্কিট। আমরা যে অসিলেটর শব্দটা সবাই জানি বা সবাই চিনি, অসিলেটর শব্দটা হচ্ছে যে অসিলেশন ফ্রিকোয়েন্সি তৈরি করা। কেমন? অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে অসিলেশন ফ্রিকোয়েন্সি জিনিসটা আমাদের বিভিন্ন জায়গায় কাজে লাগে। এই যে বিভিন্ন সাউন্ড ওয়েভ জেনারেট করার ক্ষেত্রে বা পালস ওয়েভ জেনারেট করার ক্ষেত্রে, এই যে অসিলেটর জিনিসটা কিভাবে তৈরি করে। সাধারণত অসিলেটর বিভিন্ন ভাবে সার্কিট গুলোকে আমরা বানাই। এই সার্কিট গুলোর ভিতরে হার্ডলি অসিলেটর, কেমন টিউন অসিলেটর সার্কিটের ডিপার্টমেন্টের একজন হচ্ছে হার্ডলি অসিলেটর সার্কিট। অনেক সময় পরীক্ষায় আঁকতে বলে যে ড্র অ্যান্ড এক্সপ্লেইন দ্য হার্টলি অসিলেটর সার্কিট। তো এই হার্টলি অসিলেটর সার্কিটটা কিভাবে তৈরি করা হয়েছে আমরা একটু বোঝার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রানজিস্টর, তাই না? এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর। এই এনপিএন ট্রানজিস্টরটার আমরা সবাই জানি এটাকে কি বায়াস বলবো, আমরা ভোল্টেজ ডিভাইডার বায়াস, তাই না? যে আর ওয়ান উপরের থেকে আর টু নিচের দিকে যদি দেয়, এই বায়াসটার নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। ভোল্টেজ ডিভাইডার বায়াসের মাধ্যমে বায়াসকৃত একটা এনপিএন ট্রানজিস্টর, যেখানে কালেক্টর থেকে একটা রেজিস্টরের মাধ্যমে অর্থাৎ আরসির মাধ্যমে পাওয়ার দেওয়া হয়েছে, আর ইমিটারের সাথে একটা রেজিস্টর লাগানো আছে, কিন্তু রেজিস্টরটা বাইপাস করা, এই যে দেখুন ক্যাপাসিটর দ্বারা কি করা আছে, বাইপাস করা আছে। তো এইভাবে কালেক্টর টার্মিনাল থেকে আমরা এই আউটপুট ক্যাপাসিটরের মাধ্যমে আউটপুটটা গ্রহণ করব, আর ইনপুটটা প্রদান করব হচ্ছে এই ভোল্টেজ ডিভাইডার বায়াসিং পয়েন্টটাতে। তো এই সি ইন মানে হচ্ছে যে ক্যাপাসিটর মূলত কিসের, ইনপুট টার্মিনালের। তো এই অবস্থায় এইখানে মূল যে ফাংশনটা মানে আউটপুটে অসিলেশন, যে মূল ডিপার্টমেন্টটা সেটা হচ্ছে, এখানে দেখেন দুইটা অসিলেটর সার্কিট
প্রডিউস করার জন্য, মানে এলসি অসিলেটর তৈরি করার জন্য L1 এবং L2 দুটা ইন্ডাক্টর আমরা নিয়েছি। এই ইন্ডাক্টরটার সাথে দুইজন ইন্ডাক্টরের সাথে প্যারালালে একটা ক্যাপাসিটর লাগিয়েছি, তার নাম হচ্ছে কি সি। এই সি এবং এই L1 L2 মিলেই সাধারণত এলসি অসিলেটর সার্কিটটা তৈরি করতেছে। এখানেই মূল ফাংশনটা তৈরি হচ্ছে। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এইখানে এটা দেখে হয়তো কনফিউজ হতে পারেন, এই যে ক্যাপাসিটরের টার্মিনালটা এইভাবে নিচে নামিয়ে দিলাম মানে গ্রাউন্ড করে দিলাম, তাহলে ইনপুট ঢুকবে কোনখান থেকে? কিন্তু ভালো করে খেয়াল করবেন, এই টার্মিনালটা কিন্তু কি না, এই টার্মিনালটা কিন্তু গ্রাউন্ড না। গ্রাউন্ড টার্মিনাল এটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় গ্রাউন্ডটা হচ্ছে এটা, এবং এই যে এগুলা এরা কিন্তু গ্রাউন্ডের সাথে লাগানো নাই। তো এই জন্য আপনার এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমি একটু কলমটা চেঞ্জ করে নিই, তাহলে হয়তো একটু ক্লিয়ার হওয়া যাবে। রেড কালারের নিই না। তাহলে আমাদের আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই গ্রাউন্ডটা এক জিনিস, এটা কিন্তু এই টার্মিনালটা কিন্তু আরেক জিনিস। তো এইভাবে করে এই যে সার্কিটটা গঠিত হলো, এটার নামই হচ্ছে বেসিক্যালি কি হার্টলি অসিলেটর। এই হার্টলি অসিলেটরের যদি কোথাও বর্ণনা আসে, এটা কিভাবে কাজ করে না করে এটা সেটা অনেক কিছু আছে, আসলে এত কিছু আই থিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই আর কি। এটা কলম নিলে তো আবার হচ্ছে ইয়া হচ্ছে না, আমরা মাউসটা নিয়ে আবার তো এটাকে বেসিক্যালি আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই সূত্র দুটো লিখে দিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র দুটো। এটা হচ্ছে এই যে ফ্রিকোয়েন্সি আউটপুটের সূত্র, অর্থাৎ এই যে এই পয়েন্টে আমরা যদি ফ্রিকোয়েন্সি দেখি, কত ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাবো সেটা কিভাবে নির্ণয় করতে হবে? 1/2π√L ইকুইভ্যালেন্সি, অনেকটা রেজোনেন্সের সূত্রের মতো। কেমন? এল ইকুইভ্যালেন্সি, এখানে এল ইকুইভ্যালেন্ট মানে কি? এল ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এই যে ইন্ডাক্টর L1, ইন্ডাক্টর L2 এবং 2 × M, এই তিনজনের যোগফলকে বলবো আমরা এল ইকুইভ্যালেন্ট। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এই 2M জিনিসটা কি? বেসিক্যালি এম মানে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকট্যান্স। মিউচুয়াল ইন্ডাকট্যান্স, এখন এই মিউচুয়াল ইন্ডাকট্যান্স এর মানটা কই পাবেন? প্রশ্নে দেয়া থাকবে। বেসিক্যালি আপনারা যারা পাওয়ার সিস্টেম করেছেন, পাওয়ার সিস্টেমে আপনারা দেখেছেন, পাওয়ার সিস্টেম খুব সম্ভবত হচ্ছে পার্ট 2-তে নাকি পার্ট 1-এ, আমার মনে নাই। ওইখানে আমরা কি করেছি, দুইটা এই তিনটা ট্রান্সমিশন লাইন গিয়েছে, দেখেছেন যে এটার ইন্ডাকটেন্স, এটার ইন্ডাকটেন্স, এটার ইন্ডাকটেন্স, একজনের ইন্ডাকটেন্সের উপর আরেকজনের প্রভাব, এটার উপর ওর প্রভাব, এর উপর এর প্রভাব, আবার এর উপর এই 3 নাম্বারটার প্রভাব। এইভাবে একজনের উপর আরেকজনের যে প্রভাব, সেই প্রভাবটা ক্যালকুলেশন করে আমরা ডিএম, হ্যাঁ, তারপরে হচ্ছে ডি ইকুইভ্যালেন্ট এরকম বের করেছিলাম, আপনাদের খুব মনে পড়ে হয়তো। ওইখানের যে মিউচুয়াল ইন্ডাকটেন্সের যে সূত্র, সেম সূত্র এই দুইটা ইন্ডাক্টর পাশাপাশি রাখলে একজনের ফ্লাক্স আরেকজনের গায়ে, এর ফ্লাক্স ওর গায়ে প্রভাবিত করে কি পরিমাণ ইন্ডাকটেন্স প্রডিউস করলো, সেই মিউচুয়াল ইন্ডাকটেন্সের মানটাই হচ্ছে বেসিক্যালি এই এম। তো এইভাবেই আমরা সাধারণত এই কাজগুলো করে থাকি। হ্যাঁ, তো এই জন্য এই এম এর মানটা কিভাবে বের করবেন বললে ভুল হবে, এটা আসলে দেয়া থাকবে। তো যাই হোক, এই সূত্র দুটো লিখে চিত্রটি যদি আপনারা লিখে দিতে পারেন, তাহলেই আপনাদের কিন্তু মূল কাজটা শেষ। এখানে আর কথাগুলো লিখতে হবে না কিছু। আচ্ছা, এখানে দেখেন, আপনারা যদি বলেন যে না আমরা ট্রানজিস্টর দিয়ে আঁকবো না, যদি অপেম দিয়ে আঁকতে চান, তাহলে এই চিত্রটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে সেম হার্টলি অসিলেটর, শুধুমাত্র কি অপেম এর চিত্র দ্বারা আঁকা হয়েছে। এখন অপেম দ্বারা আঁকলে জাস্ট অপারেশনাল এমপ্লিফায়ারের একটা ইনভার্টিং টার্মিনালে আমরা কি করব, R1টাকে দিব, আর ফিডব্যাক RF টাকে এখানে লাগিয়ে দিব। আর
নন ইনভার্টিং টার্মিনালেই বেসিক্যালি L1 এবং L2 কে লাগিয়ে দিব, আর সি কে তাদের প্যারালালে লাগাবো, আর এই পয়েন্টটাকে গ্রাউন্ড করে দিব। বি আউটপুট বের হয়ে যাবে। মনে রাখার সবচেয়ে সহজ পদ্ধতি এবং সহজ চিত্র হচ্ছে এটা। যাই হোক, আপনারা দুভাবেই মুখস্থ করে নেবেন, অর্থাৎ একে প্র্যাকটিস করবেন। মুখস্থ মানে একে প্র্যাকটিস করা। তো এখন আমরা এই সম্পর্কিত কিছু তথ্য সেখানে শেখার চেষ্টা করব। যে এই amplifier produces 180 degree phase shift, and tank circuit produces further 180 degree phase shift, resulting in 360 degree phase shift around loop. তার মানে এই হার্টলি অসিলেটর দ্বারা আমরা কি পাচ্ছি, যে সাধারণত অ্যাম্প্লিফায়ারটা কালেক্টরের আউটপুটে যেটা বের করতেছে, যে এটা যদি ইনপুট ওয়েভ হয়, তাহলে কালেক্টরের আউটপুটে যে ওয়েভটা আমরা পাচ্ছি এটার ইনপুটের উল্টা 180 ডিগ্রি ফেজ শিফট করা। ঠিক আছে? এবং ট্যাঙ্ক সার্কিট সে 180 ডিগ্রি ফেজকে কি করতেছে, আবার আরো 180 ডিগ্রি ফেজ শিফট করে মূল চিত্রের মতো আউটপুট চিত্র তৈরি করছে, মানে 360 ডিগ্রি ঘুরাই দিচ্ছে। এই জিনিসটা আমরা যদি আরেকটু উপরে, আহ আমি একটু ড্রয়িংটা ক্লিয়ার করি, আমি একটু উপরে যাই, তাহলে একটু ক্লিয়ার হবেন। এইখানে যদি আমরা তাকিয়ে দেখি, এই জায়গায় আপনারা দেখেন যে এই যে কালেক্টর এই পয়েন্টটাতে এই ইনপুটে যা আসলো, এই ইনপুটের ওয়েভটা হচ্ছে ধরেন এই ধরনের একটা ওয়েভ, সাইনোসয়েডাল ওয়েভ। এই জায়গায় কালেক্টরের এই জায়গায় যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে এই জায়গার ওয়েভটা হচ্ছে এই ধরনের, এই ধরনের ওয়েভ। এখন এই যে ট্যাঙ্ক সার্কিটটা, এটা হচ্ছে কালেক্টরের পয়েন্টে। এই ট্যাঙ্ক সার্কিটটার জন্য এই আউটপুটে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে এই ট্যাঙ্ক সার্কিট বলতে এই যে এই এল এবং সি কে এইভাবে যদি আমরা কম্বিনেশনে সাজাই, এটাকে বলা হয় এল সি ট্যাঙ্ক সার্কিট। আর এবং সি কে আর সি ট্যাঙ্ক সার্কিট, এল এবং সি কে এল সি ট্যাঙ্ক সার্কিট। ঠিক আছে? আর এবং এল দিয়েও আর এল ট্যাঙ্ক সার্কিট তৈরি করা যায়। তো এইভাবে করে বিভিন্ন ট্যাঙ্ক সার্কিট বানানো যায়, অর্থাৎ অসিলেটর সার্কিট আর কি। এই তাহলে এই মূল ওয়েভটা যেমন ছিল তার 180 ডিগ্রি ফেজ শিফট করলো এই ট্রানজিস্টরের কালেক্টরের পয়েন্টে, আর আউটপুটে গিয়ে আমরা আরো 180 ডিগ্রি ফেজ শিফট এই ট্যাঙ্ক সার্কিটের কারণে আরো 180 ডিগ্রি ফেজ শিফট করে এই ওয়েভটা হয়ে গেল এমন। সাধারণত তাহলে এই ইনপুট এবং এই আউটপুটের মধ্যে কি পার্থক্য থাকলো? আমি আঁকার ক্ষেত্রে আসলে ওভাবে ছোট করে এঁকে ফেলেছি। দেখা যাচ্ছে এটা যদি 200 অ্যামপ্লিচিউড যদি 200 একক হয়, এটা দেখাচ্ছে এটা ছিল হয়তো 2 একক, 2 ছিল, এটার হাইট ছিল হয়তো 2, এই জায়গায় অ্যাম্প্লিফাই হয়ে এটা হয়ে গেছে হয়তো 200। মানে জিনিসটা উঁচু হয়েছে, বড় হয়েছে, এবং হুবহু ইনপুটে যেই রকম ফেস ছিল আউটপুটও সেম ফেস আমরা পেয়েছি। মধ্যখানে 180 ডিগ্রি একবার চেঞ্জ হয়েছে এই ট্রানজিস্টরে ইনভার্টিং, অর্থাৎ ট্রানজিস্টরে একবার ঢুকলে 180 ডিগ্রি ফেজ শিফট করবে, এবং আউটপুটের ট্যাঙ্ক সার্কিটের কারণে আরো 180 ডিগ্রি ফেজ শিফট করবে, মানে 360 ডিগ্রি ইনপুটের সাথে ফেজ শিফট করবে। আপনারা কি বুঝেছেন বিষয়টা? জি স্যার। আচ্ছা, নেসেসারি কন্ডিশন। তাহলে এই ধরনের অ্যাম্প্লিফায়ার আপনার বানানোর ক্ষেত্রে বা এই ধরনের অ্যাম্প্লিফায়ার কাজ করানোর ক্ষেত্রে কি কি কন্ডিশন আমাদের মানতে হবে বা কি কি কন্ডিশনের প্রয়োজন? নেসেসারি কন্ডিশন টু জেনারেট অসিলেশন, এই অসিলেশনটা তৈরি করার জন্য আমরা গেইন, কি ধরনের গেইন পাবো? গেইন মানে ভোল্টেজ গেইন। কেমন? এ কে বলা হয় গেইন, আর তার নিচে ভি থাকলে সেটা হচ্ছে ভোল্টেজ গেইন। এর নিচে যদি আই থাকে সেটা হচ্ছে কারেন্ট গেইন। তাহলে আমরা এ ভি মানে হচ্ছে ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু N1 প্লাস এম ডিভাইড বাই L2 প্লাস এম। এই সত্যটাকে মেনে চলতে হবে। গেইনের মানটা L1 প্লাস এম ডিভাইড বাই L2 প্লাস এম এর থেকে হয় বড় হবে, নাইলে অন্তপক্ষে সমান হতে হবে, টু মেনটেন দা ওভারঅল গেইন গ্রেটার দেন ইউনিটি। মানে গেইনকে যদি বেশি রাখতে চাই। এখন আপনারা বলবেন যে গেইন জিনিসটা কি? অনেকবার শুনেছি গেইন গেইন। গেইন জিনিসটা কি?
গেইন মানে হচ্ছে প্রাপ্তি। আপনারা বুঝেন যে মনে করেন 5 টাকা ইনভেস্ট করে, এটা হচ্ছে এটা অ্যামপ্লিটিউডের মান হচ্ছে 5 টাকা। 5 টাকা ইনভেস্ট করে ব্যবসাতে কত টাকা আমি পেলাম, দ্যাট ইজ দ্য গেইন। 5 টাকা ইনভেস্ট করলাম মানে ইনপুটে, এখন আউটপুটে আমি পেলাম হচ্ছে কত টাকা, 200 টাকা। তাহলে আমি কত টাকা গেইন করলাম, 195 টাকা গেইন করলাম, দ্যাট ইজ দ্য গেইন। তো ঠিক তেমনি সিগন্যালের ক্ষেত্রেও এই ভোল্টেজ গেইন মানে ভোল্টেজে আমি কি পরিমাণ গেইন করলাম, সেটা যদি 1 মানে অ্যাটলিস্ট ভোল্টেজ গেইনের মানটা 1 অথবা তার বেশি যদি আমি পেতে চাই, 1 বা তার বেশি যদি আমি পেতে চাই, তাহলে আমাকে এই শর্তটা মানতে হবে। L1 প্লাস এম ডিভাইড বাই L2 প্লাস এম, এই রেশিওর মানটা অবশ্যই বড় হতে হবে, অবশ্যই ছোট হতে হবে গেইনের থেকে। অর্থাৎ গেইনটা এই মানের থেকে বড় হবে অথবা সমান হবে। এই হচ্ছে যে এটার শর্ত। এই আমি যে কিছুক্ষণ আগে যে সূত্র দেখিয়েছি, ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সি f0 ইজ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার L ইকুইভ্যালেন্ট C, এই সূত্রটা লিখে দিবেন। তারপরে লিখবেন L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 প্লাস L2 প্লাস M। তারপরে লিখবেন হেয়ার M ইজ ইকুয়াল টু মিউচুয়াল ইন্ডাকটেন্স। ঠিক আছে, এই 3টা শব্দ লিখবেন, দেন এই লাইনটা লিখবেন, এই লাইনটা লিখবেন, হয়ে গেল হার্টলি অসিলেটরের বর্ণনা এবং চিত্র। আই থিঙ্ক আপনারা বুঝে গিয়েছেন বিষয়গুলো, খুব সিম্পল। এই কয়েকটা বিষয় মেনে চললেই আপনারা এই বিষয়টি খুব সহজেই হ্যান্ডেল করতে পারবেন যদি পরীক্ষার হলে আসে। 2 নাম্বার যে জিনিসটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলপিট অসিলেটর। এটা আবার কালপিট ভাববেন না, এটা হচ্ছে কলপিট। কলপিট অসিলেটর দেখতে জাস্ট আগের মতোই, খুব একটা পার্থক্য নেই, শুধুমাত্র কিছু কনস্ট্রাকশনগত হ্যাঁ পার্থক্য আছে। আপনি দেখেন যে আগে যে জিনিসটা যেরকম ছিল হুবহু একদম সেম সেম আছে, সবকিছুই ঠিক আছে, শুধুমাত্র পার্থক্য কোথায় কনস্ট্রাকশনে আমি দেখাচ্ছি। হার্ডলি বুঝলে আপনি কলপিট বুঝবেন। এই জায়গায় দেখেন L1 ছিল, এই জায়গায় L2 ছিল, আর এই জায়গায় ছিল সি হার্ডলিতে। আর এখন জাস্ট উল্টা হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় হয়ে গেছে C1, এই জায়গায় হচ্ছে C2, আর এই জায়গায় L একা চলে আসছে। এই হচ্ছে হার্টলি এবং কলপিট অসিলেটরের মূল পার্থক্য। এখন ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সির কি হবে, সেম থাকবে 1/2 পাই। আগে ছিল এল দুইটা, সেজন্য তার ছিল এল ইকুইভ্যালেন্ট, সি একা ছিল। এখন সি দুইজন হয়ে গেছে, এই জন্য সি ইকুইভ্যালেন্ট, এল একা থাকবে, আগের মতোই থাকবে। এখন সি ইকুইভ্যালেন্টের মানটা কত হবে, প্যারালাল হবে আর কি। সি ইকুইভ্যালেন্ট হবে প্যারালাল কিভাবে, C1 ইন্টু C2 ডিভাইড বাই C1 প্লাস T2 C2। ঠিক আছে, আমরা জানি যে সিরিজে থাকলে কি হয়, প্যারালালের সূত্র হয়, যোগ হয় না। ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজে থাকলে প্যারালালের সূত্রের মতো ইকুইভ্যালেন্টটা বের করতে হয়। তো এভাবেই আমরা কলপিট অসিলেটরের কনস্ট্রাকশনটা করতে পারবো। এখন কেউ যদি বলে যে না আমি ইয়া করতে চাচ্ছি, কলপিট অসিলেটরের যে অপেমের চিত্রটা আঁকতে যাচ্ছি, জাস্ট এরকম, আগে এই জায়গায় L1 L2 ছিল, এখানে সি ছিল, এখন এখানে C1 C2 L দিয়ে দিল, তাহলেই কলপিট অসিলেটরের অপেম রিলেটেড চিত্রটা এঁকে ফেলতে পারবেন। এটার আর কিছু নেই, এটার বর্ণনা আসলে জাস্ট শুধু এই সূত্র দুটো লিখে দিলে আর চিত্রটি এঁকে দিলে হয়ে যাবে। এখন আসেন উইন ব্রিজ অসিলেটর। এই উইন ব্রিজ অসিলেটরে ব্রিজ, এটা একটা ব্রিজ সার্কিট, তাই না? এই ব্রিজ সার্কিটের মতো দেখতে, সেই জন্য এটা বেসিক্যালি উইন ব্রিজ।
একটা অপেমের নন ইনভার্টিং টার্মিনালে আমরা একটা ব্রিজের পয়েন্ট ঢুকাবো, ইনভার্টিং টার্মিনালে একটা ব্রিজের পয়েন্ট ঢুকাবো। এখানে আপনারা খেয়াল করবেন ব্রিজের দুইটা বাহু অর্থাৎ R3 এবং R4 শুধুমাত্র দুটো রেজিস্টর, কিন্তু R1 একটা সিরিজ ক্যাপাসিটরের সাথে যুক্ত, R2 একটা প্যারালাল ক্যাপাসিটরের সাথে যুক্ত। জাস্ট এটা মনে রাখবেন, উইন ব্রিজে একটা সিরিজ ক্যাপাসিটর থাকবে, একটা প্যারালাল ক্যাপাসিটর থাকবে, আর বাকি দুটো বাহুতে রেজিস্টর গুলো থাকবে স্বাভাবিক। আউটপুট আমরা নিব এই পয়েন্ট থেকে, উপরের পয়েন্ট থেকে, আর নিচের পয়েন্ট এটা করবো গ্রাউন্ড করে দিব। এই চিত্রটাকে আমরা যদি একটু ঢেলে সাজাই, মানে এই চিত্রটাকে যদি একটু কাস্টমাইজ করি, তাহলে দেখতে এই যে পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এই ধরনের হবে। এই দুটো চিত্রের মধ্যে কনস্ট্রাকশনগত কিন্তু কোনো পার্থক্য নেই। আপনারা খেয়াল করে দেখেন, এটা দেখতে সুন্দর, এটা দেখতে আসলে কেমন জানি, তাই না? অথচ দুজনের ভিতরে কোনো পার্থক্য নেই। দেখেন, এই যে মাইনাস টার্মিনাল থেকে, মানে ইনভার্টিং টার্মিনাল থেকে R3 এবং R4 এর সংযোগ পয়েন্ট যুক্ত, এই যে দেখেন, এই হচ্ছে R3, এই হচ্ছে R4, এই দুজনের সংযোগ পয়েন্ট কোথায়? এই যে নেগেটিভ টার্মিনাল বা ইনভার্টিং টার্মিনালের সাথে যুক্ত। আচ্ছা, R3 এবং C1 এর সংযোগ বিন্দু বি আউটপুটের সাথে যুক্ত। এখন আসেন, এই যে R3 এবং R1 এবং C1 এর যে সিরিজ কম্বিনেশন, সেটার টার্মিনালটা এই যে দেখেন বি আউটপুটের সাথে সংযুক্ত। অর্থাৎ এখানে R1টা আগে, C1টা পরে, এখানে হচ্ছে C1টা আগে, R1টা পরে। কোনো অসুবিধা নেই, সিরিজে দিলেই হলো। এই দুজনকে সিরিজে, এটাকে আগে, এটাকে পরে, এটাকে পরে, এটাকে আগে, যে কোনো জায়গায় দিতে পারেন, সিরিজে থাকলেই হলো। অর্থাৎ এই বাহুটা R1 C1 এর একটা বাহু R3 এর সাথে সংযুক্ত, যেটা সেটা এইভাবে করে এই বি আউটপুটের সাথে সংযুক্ত। এই যে দেখেন, এই R3 এবং এই R1 C1 এর সংযোগ বিন্দুতে এই যে বি আউটপুটের সাথে সংযুক্ত। আবার এই সিরিজের একটা বাহু প্লাসের সাথে লাগানো, এই যে সিরিজের এই একটা বাহু এই যে দেখেন প্লাসের সাথে লাগানো। এটা কিভাবে প্লাস? এই যে এইভাবে করে, এই যে নিচের এটা হয়ে এই যে প্লাসের সাথে লাগানো। আবার R2 এবং C2 প্যারালাল একটা বাহু এটার সাথে লাগানো। এই যে দেখেন, এই R2 এবং এই C2 এই এই দুজনের সংযোগ বাহু এটার সাথে লাগানো, মানে এই যে প্লাসের সাথে। R2 এবং C2 অপর বাহু গ্রাউন্ডের সাথে লাগানো। এই যে দেখেন, R2 এবং C2 এই অপর বাহু গ্রাউন্ডের সাথে এই যে লাগানো, এবং R4 ও গ্রাউন্ডের সাথে লাগানো। এই যে দেখেন, এই R4 এর এটাও এই যে গ্রাউন্ডের সাথে লাগানো। দ্যাট মিনস এই চিত্র আর এই চিত্রের মধ্যে কনস্ট্রাকশনগত কোনো পার্থক্য নেই, কিন্তু দেখতে মনে হবে দুইটা কিন্তু দুই জিনিস। যাই হোক, আপনারা যে কোনো একটি চিত্র দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, উইন ব্রিজ অসিলেটর যদি আসে তাহলে এই চিত্রটি এঁকে দিবেন। তো উইন ব্রিজ অসিলেটরের ক্ষেত্রে, হ্যাঁ, ব্যালেন্স ব্যালেন্স ব্রিজ কন্ডিশন, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন, এই কয়েকটি কথা এখানে আপনাকে লিখে দিতে হবে। কথাগুলো কি কি আমি একটু বলছি। অ্যাট ব্যালেন্স ব্রিজ কন্ডিশন, এটা অ্যাটই হবে, অ্যাট ব্যালেন্স ব্রিজ কন্ডিশন, যখন ব্রিজটা ব্যালেন্স থাকবে। আপনার ব্যালেন্স ব্রিজ কি সবাই জানেন? ব্রিজ সার্কিটের থিওরি অনুযায়ী দুটো বাহুর অনুপাত পরস্পর সমান থাকলেই আমরা বলি কি ব্যালেন্স ব্রিজ। তো ব্যালেন্স ব্রিজ কন্ডিশনের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন এফ আউটপুট ইজ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার R1 C1, R1 এর মানও দেওয়া থাকবে, C1 এর মানও দেওয়া থাকবে, R2 C2। এই সূত্রটি আপনারা লিখে দিবেন। গেইন কেমন হবে? গেইন পাওয়ার জন্য R3/R4 কে এখানে আমরা গেইন বলবো। R3/R4 ইজ ইকুয়াল টু R1/R2 প্লাস C2/C1। এখানে R1 সমান R2 সমান যদি R হয়, মানে R1 এবং R2 এর মানটা যদি সেম হয়, C1 এবং C2 এর মানটাও যদি সেম হয়, সেক্ষেত্রে কি হবে? এই সূত্রটা পরিবর্তন হয়ে যাবে। এই সূত্রটা তখন এফ আউটপুটের মান হবে 1/2 পাই RC, আর R3/R4 এর মান হবে তখন 2। এই যে নিচের এইটা কিন্তু এই সূত্রের একটা জাস্ট উপশাখা, মূল সূত্র কিন্তু এই দুইটা, এই এই একটা, এই দুইটা, এটা হচ্ছে গেইনের সূত্র, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের সূত্র। এখন এই মূল সূত্র থেকে আপনারা যদি
এই জায়গায় মনে করেন এই R1 এর মান এর পরিবর্তে যদি আর বসান, C1 সমান সমান যদি সি বসান, R2 সমান সমান যদি আর বসান, C2 সমান সমান যদি সি বসান, মানে R1 R2 দুইটার মানে হচ্ছে আর, C1 C2 সমান সমান যদি সি সি হয়, তাহলে এখানে কয়টা সি হলো? 2 R 2 সি, তাই না? 2 সি। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিই, তাহলে 2 × RC, এটা হচ্ছে নিচে। আচ্ছা, এখন এটার গায়ের উপরে কি আছে? রুট ওভার আছে, তাই না? রুট ওভার, এই যে রুট ওভারটা আছে, আর সামনে থাকলো কত? 2 পাই, উপরে থাকলো 1। তো এইখান থেকে আমরা যদি সমাধান করি, অর্থাৎ এই মানটাকে যদি আমরা সমাধান করি, তখন দাঁড়াবে হচ্ছে 1/2 পাই RC, 1/2 পাই RC, 2R 2C। দাঁড়ান, সমাধানটা কিভাবে হলো? 1/2 পাই, ও ভুল করলাম তো, 2R 2C কেন লিখতেছি? আমি ভুল করছি একদম, সরি সরি। আমি আবার আবার ক্লিয়ার করছি। এটা এটা হচ্ছে একটা আর, এটার পরিবর্তে আর একটা আর, এটার পরিবর্তে সি, এটার পরিবর্তে সি। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে এইভাবে, 1/2 পাই রুট ওভার, দুইটা আর মিলে হচ্ছে R²। আর প্লাস আর হলে না 2R হবে, এটা তো গুণ আকারে আছে। R², সি এবং সি হচ্ছে C²। তাহলে এ রুট এবং এ স্কোয়ার কাটা, এ রুট এবং এ স্কোয়ার কাটা, তাহলে থাকলো কত? 1/2 পাই আর। এই জিনিসটাই আমরা ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন পাবো কখন? যখন R1 R2 সমান আর হবে, C1 C2 সমান সি হবে। সেম ভাবে এইখানে যদি আপনারা R1 এর পরিবর্তে যদি আর বসান, R2 এর পরিবর্তে যদি আর বসান, C2 এর পরিবর্তে যদি সি বসান, এখানের ক্ষেত্রেও যদি সি বসান, তাহলে এই আর আর কাটাকাটি গিয়ে এখানে থাকবে 1, সি সি কাটাকাটি গিয়ে থাকবে 1। এই 1 + 1 সমান সমান হবে কত? 2। এই জন্য তখন R3/R4 সমান সমান বের হবে 2। এই জিনিসটাই সাধারণত এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ সূত্র কিন্তু উপরেরটা, আর নিচেরটা হচ্ছে কন্ডিশন। যদি ভ্যালুটার মান আর হয় অথবা ভ্যালুটার মান সি হয়, সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনের মান এবং গেইনের মানটা চেঞ্জ হবে। কিসের ক্ষেত্রে? এটা উইন ব্রিজ অসিলেটরের ক্ষেত্রে। আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? জি, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আরসি ফেজ শিফট নেটওয়ার্ক। ফেজ শিফট নেটওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন। ফেজ শিফট মানে হচ্ছে যত আমি এটা বড় করব, তত তার ফেজটা চেঞ্জ হতে থাকবে। এইখানে আমরা মনে করেন যে ইনপুটে একটা ইনপুট সিগন্যাল দিলাম, বায়াসিং দিয়ে দিচ্ছি, ভোল্টেজ ডিভাইডার বায়াস। এই বি আউটপুট, এই পয়েন্টে একরকম আমরা আউটপুট দেখতে পাবো, এই পয়েন্টে আরেক রকম, এই পয়েন্টে আরেক রকম, এই পয়েন্টে আরেক রকম। এটা যত চলতে থাকবে এই নেটওয়ার্কটা, আমরা একটু আউটপুট ওয়েব গুলো একটু দেখি। হ্যাঁ, অর্থাৎ আপনি কতবার ফেজ শিফট করাতে চাচ্ছেন, জিনিসটা হচ্ছে ধরেন ইনপুটে আমরা এই ধরনের একটা ওয়েভ দিলাম, এই বি আউটপুটের ঠিক এই পয়েন্টে একবার ফেজ শিফট করবে। এখন যদি আমি এই পয়েন্টে নিতে চাই, তাহলে আরেকবার ফেজ শিফট করে যাবে। এখন যদি এই পয়েন্টে নিতে চাই, আরেকবার করবে। এখন এটা আমি 180 ডিগ্রি ফেজ শিফট করছি, কিন্তু এই ক্যাপাসিটর এবং রেজিস্টরের মানের উপর নির্ভর করে 30 ডিগ্রি, 40 ডিগ্রি,
বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ফেস শিফট গুলো করতে পারবো। এখন এটা কেন করতেছি? আমার প্রয়োজনে। আমি অনেক সময় কস ওয়েভ তৈরি করতে চাই, আমি অনেক সময় কস ওমেগা টি প্লাস 30 ডিগ্রি এই ওয়েভটা তৈরি করতে চাই। তো আমি যত ডিগ্রি শিফট করতে চাই, ঠিক এই রেজিস্টর ক্যাপাসিটরের মানগুলো তত ডিগ্রি যেন হয় এমন ভাবে সেট করে আমরা এই ডিগ্রি আউটপুট গুলো পেতে পারি। যেমন আমার দরকার পড়লো কি, যে ঠিক আছে এখান থেকে শুরু না হয়ে এইভাবে হবে, এইভাবে একটা ওয়েভ আমি পেতে চাচ্ছি। তাহলে এখন আমরা যদি এই ওয়েভটাকে একটু এদিকে করে ডটেড লাইন দিয়ে দেখিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে মাইনাস, তাই না? আগেই শুরু হয়েছে ওয়েভটা। এখন আমি এই ওয়েভটা কত ডিগ্রি আগে শুরু হয়েছে আমরা যদি হিসাব করে দেখি, এটা অলমোস্ট 120 ডিগ্রি আগে শুরু হয়েছে। তাহলে এই ওয়েভটাকে যদি আমি বানাতে চাই, অথবা 120 ডিগ্রি পরের একটা ফেজ শিফটের ওয়েভ যদি আমি বানাতে চাই, এইভাবে এইখান থেকে শুরু হবে। তাহলে এটাকে আমরা যদি একটু ডটেড দিই এরকম, এই ধরনের যদি পেতে চাই, এই জিনিসগুলো এই রেজিস্টর এবং ক্যাপাসিটরের মানের উপর নির্ভর করে আমরা এই শিফটিং গুলো করব। এই ফেজ শিফট নেটওয়ার্ক অসিলেটর ঠিকই অসিলেশন ফ্রিকোয়েন্সি করতেছে, সবই ঠিক আছে, কিন্তু মানটা কত ডিগ্রি করতেছে সেটা নির্ভর করবে এগুলোর উপর। এখন আমি কয়টা লাগবে, এটা হচ্ছে সিরিজ, এটা অনেকগুলো, এটা একটা নেটওয়ার্ক। তো অনেকগুলো আপনি চাইলে এটা কিন্তু আরো বাড়াতে পারেন, আরো যাচ্ছে 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 এইভাবে আরসি আরসি আপনার যত প্রয়োজন হবে তত এটা বাড়তে থাকবে। এইভাবে আপনি চাইলে এই ফেজ শিফট নেটওয়ার্কটাকে ইউজ করতে পারেন। এটার ফর্মুলা গুলো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এইখানে এফ আউটপুট মানে ফ্রিকোয়েন্সি আউটপুটের সূত্র 1/2 পাই আর ইন্টু সি রুট ওভার 6 + 4 ইন্টু আর সি বাই আর। দ্যাট মিনস এটাকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে করি 1/2 পাই আর সি √6 √6। বাকিগুলোকে রাখলাম না কেন? আর সি বাই আর ওয়ান ইজ মাস মাস লেস দেন 1। আসলে এই দুইজনের অনুপাতটা একের থেকে অনেক ছোট, সেই জন্য এই জিনিসটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এই জিনিসটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র শর্ট ফর্মে এইটাই আমাদের মূল সূত্র। আমাদের অঙ্ক টঙ্ক করতে গেলে এই সূত্র দিয়ে আমরা করব। এটার আগের সূত্র হচ্ছে এটা। তো এইভাবেই আমরা এই নেটওয়ার্ক থেকে আর এবং সি এর মানটা বসিয়ে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনটা, আপনারা বুঝতেছেন এই ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনটা কি? মনে করেন কোন একটা ওয়েভ আমি ডেভেলপ করলাম, সে স্কোয়ার ওয়েভ, এটার ফ্রিকোয়েন্সিটা কত, মানে এক বলার সাথে সাথে সে কয়টা এই ধরনের পূর্ণ ওয়েভ তৈরি করতে পারলো, এই ফ্রিকোয়েন্সিটাই হচ্ছে এই বেসিক্যালি এই এফ আউটপুটটা। এই এফ আউটপুট মানে এক বলার সাথে সাথে কথার কথা এই একটুক হলো 1 সেকেন্ডের ওয়েভ। আমি ধরলাম যে 1 সেকেন্ডে আমি যেটা বানিয়েছি সেটা এই এতগুলো বানাতে পারে। দেখা যাক কয়টা, এই একটা ফুল ওয়েভ, দুটো ফুল ওয়েভ, তিনটি ফুল ওয়েভ, চারটি ফুল ওয়েভ, ধরলাম এটা এইখান পর্যন্ত। তাহলে চারটি ফুল ওয়েভ যদি হয় ফ্রিকোয়েন্সি হবে 4 হার্টজ। আমাদের বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ। এসি এসি যে পাওয়ারটা যেটা আমরা নিই সেটা 50 হার্টজ, মানে এক বলার সাথে সাথে এইভাবে 50টা পূর্ণাঙ্গ ওয়েভ তৈরি করতে পারে। এখন আপনি যে অসিলেটরটা বানিয়েছেন সেটা কয়টা ওয়েভ তৈরি করতে পারে এক বলার সাথে সাথে, সেটা বের করার মেথডই হচ্ছে এই সূত্রটা। তো যেখানে আর একটু যদি আমরা মডিফাই করি, সেই সূত্রটাকে এইভাবে লেখা যায়, এফ আউটপুট ইজ ইকুয়াল টু 1/2 পাই আর সি √2 × n। এখন 2 × n মূল সূত্র কিন্তু এটা এখান থেকে ডেভেলপ হয়ে হয়ে আসছে। n মানে কি? হয় নাম্বার অফ আরসি সেকশন। আপনি এখানে যে আমি আরসি 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 দিয়েছি, আমি কয়টা আরসি দিয়েছি এখানে? এখানে কয়টা আরসি দেখেন, এই একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, তিনটা আরসি সেকশন দিয়েছি। তাহলে এখন আসেন, আমি যেহেতু তিনটা আরসি সেকশন দিয়েছি, তাহলে আমার এই জায়গায় আমি যদি এন এর মানটা যদি 3 বসিয়ে দিই, 3 × 6, দেখেন তো আমার এই সূত্রের সাথে মিলে গেছে না? দ্যাট মিনস মূল সূত্র হচ্ছে 2 × n। এই n এর মানটা কি হিসাবে নির্ভর করবে? আপনার আরসি সেকশন আপনি কয়টা দিয়েছেন, কয়টা আপনার প্রয়োজন পড়েছে, তার উপর এই মানটা নির্ভর করবে। তাহলে এই ফ্রিকোয়েন্সি অফ আউটপুটের ফাইনাল সূত্র হচ্ছে এটা।
এখন এটা যদি আপনারা অপেম এর চিত্রে নিতে চান, এটা হচ্ছে অপেম এর চিত্র। দ্যাট মিনস এই সেম আরসি সিরিজ নেটওয়ার্কের অপেম এর চিত্রটা হচ্ছে এরকম। জাস্ট আউটপুটে আপনারা আর এবং সির এই নেটওয়ার্কটা ক্রিয়েট করে দিবেন। কয়টা আপনারা চান, আপনারা যতগুলো চান ততগুলো আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিবেন, তখন ফ্রিকোয়েন্সি গুলো বের হয়ে যাবে। তাহলে এইখানে feedback network consists of three identical RC section, each provides 60 degree phase shift। তাহলে এই জায়গায় একজনে কত ডিগ্রি করে দিচ্ছে, তিনটা ইউনিট আমরা ব্যবহার করেছি, এটাকে ফিডব্যাক নেটওয়ার্ক বলে। আপনারা খেয়াল করে দেখেন, এটার নাম হচ্ছে কি, আরসি সিরিজ সেকশন দিয়ে আমরা করেছি, কিন্তু কি বানিয়েছি, ফিডব্যাক নেটওয়ার্ক। অনেক সময় পরীক্ষায় আসতে পারে যে ড্র ফিডব্যাক নেটওয়ার্ক এন্ড এক্সপ্লেইন। এই হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। এই ফিডব্যাক নেটওয়ার্কটা কার মাধ্যমে বানিয়েছি, আপনারা একটু কনফিউশন যেন না হন, আমি আবার নিচ্ছি। এই ফিডব্যাক নেটওয়ার্কটা আমরা বানিয়েছি হলো আরসি ফেজ শিফট নেটওয়ার্কের সাহায্যে। আরসি ফেজ শিফট নেটওয়ার্কের সাহায্যে কি বানিয়েছি, ফিডব্যাক নেটওয়ার্ক। এই সেই ফিডব্যাক নেটওয়ার্কের চিত্র, এটাই আবার আরসি নেটওয়ার্কের চিত্র। তো এই ফিডব্যাক নেটওয়ার্কটা তৈরি করতে কয়টা আরসি সেকশন লেগেছে, তিনটা আরসি সেকশন। এবং একটা আরসি সেকশন কত ডিগ্রি ফেজ শিফট করতে পারে, 60 ডিগ্রি করে ফেজ শিফট করতে পারে। এই জন্য এই ফিডব্যাক নেটওয়ার্ক কনসিস্ট অফ 3 ইডেন্টিক্যাল আরসি সেকশন, মানে আলাদা আলাদা আরসি সেকশন তিনটা দ্বারা গঠিত। ইচ প্রোভাইড 60 ডিগ্রি ফেজ শিফট, একটা 60 ডিগ্রি করে ফেজ শিফট করতে পারে। The current gain of transistor HFE, আমরা ট্রানজিস্টরের এসি অ্যানালাইসিসে HFE কি জিনিস দেখেছি। কারেন্ট গেইন, এসি সিগন্যালের কারেন্ট গেইন। এসি সিগন্যাল কেন এখানে, কারণ হচ্ছে অসিলেটর মানেই হচ্ছে যে ডিসি না, অসিলেটর মানেই হচ্ছে এসি ওয়েভ, অল্টারনেটিং ওয়েভ। সেটা স্কয়ার হতে পারে, পালস ট্রেন হতে পারে, সেটা সাইনোসোডাল হতে পারে, কসাইন হতে পারে, যাই হোক না কেন সেটা সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে। এজন্যই এটা একটা এসি ওয়েভ। এই এসি ওয়েভের গেইন HFE is greater than or equal to 4 RC by R plus 29 RC R by RC plus 23 for sustain oscillation। সাস্টেইন oscillation মানে হচ্ছে অসিলেশনটা কি করবে, নির্দিষ্ট থাকবে। তো আমরা এই শর্তগুলো, এগুলো কিন্তু ফিডব্যাক নেটওয়ার্কের চিত্র যদি আঁকতে বলে, এক্সপ্লেইন করতে বলে, তাহলে চিত্র এটা আঁকবেন, তার সাথে এই তিনটি শর্ত আপনারা লিখে দিবেন। যে সাস্টেইন অসিলেশন মানে হচ্ছে অসিলেশনটা সাস্টেইন করবে, মানে সবসময় থেকে যাওয়ার জন্য বা থাকার জন্য এই শর্তটা মানতে হবে কারেন্ট গেইন এর জন্য। আর অসিলেশনের গেইন হবে RF বাই R1 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 29। এই শর্ত, এগুলো সূত্র আর কি, আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করে নেবেন, তাহলে এই জিনিসগুলো আশা রাখি আপনাদের কাজে আসবে। তো যাই হোক, আমরা মোটামুটি আজকের ক্লাস শেষ করে ফেলেছি। খুব অল্প সময়ের ভিতরেই ক্লাসটি শেষ করা হলো। অর্থাৎ আমার যে মূল টপিকটি ছিল আজকে, সেটি হচ্ছে আপনাদের কি বলে যে অসিলেশন বা অসিলেটর সার্কিট। এই অসিলেশন সম্পর্কে আই থিঙ্ক এই বিষয়গুলো জানলেই আপনারা পরীক্ষার হলে ভালো করতে পারবেন। আশা রাখি আর কিছু নেই। তো আগামী ক্লাস থেকে আমরা যেটি পড়ব সেটি হচ্ছে অপেম, অপেমের বেসিক, দেন অপেমের অঙ্ক শুরু করব। তো অনেক দীর্ঘায়িত করে ফেলেছি আমি ক্লাসগুলো, সেজন্য সবার কাছে আবারও ক্ষমা প্রার্থী। আমায় অন্তরস্থল থেকে ক্ষমা করে দিবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, যেটা স্রষ্টা উপরের থেকে দেখছেন বিষয়গুলো, কিন্তু আমি যে ব্যক্তি জীবনে এইভাবে ব্যস্ত হয়ে যাব আমি কখনো ভাবতে পারিনি। যাই হোক, তো তারপরে যেহেতু ব্যস্ত যেহেতু হয়েই গেছি, সেই জন্য হ্যাঁ, আর কিছু করার নাই। যেভাবে আছি সেভাবে আপনাদের কোর্সটি শেষ করে দিতে পারলে শুক্রিয়া। তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্নটি করতে পারেন।
আপনাদের কোনো প্রশ্ন আছে কি? দাদা স্যার, আমার এখান একটা থেকে কি কোনো ম্যাথ আসে? না, কখনো আসতে দেখি নাই, তারপরে সূত্রগুলো জানা থাকলে কখনো আসলে কাজে লেগে যেতে পারে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি হলে আসলে এই যে আপনাদের বলি ফ্রিকোয়েন্সি 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 মূলত কাজটা কি? জি আমরা তো যে বলি ফ্রিকোয়েন্সি 50 হার্টজ 60 হার্টজ, আসলে ফ্রিকোয়েন্সি মূলত কাজটা কি? আচ্ছা, কাজটা কি? ওকে, ধরেন আহ, কি ব্যাপার, এইখানে একটা বাতি আছে, ঠিক আছে? জি এই জি বাতিটা, এই বাতিটাতে আপনি সাপ্লাই দিচ্ছেন, এই দুই মাথায় সাপ্লাই দিচ্ছেন। দুইটা ফ্রিকোয়েন্সি আঁকবো আমি, এই এক, দুই। এটাতে সাপ্লাই দিচ্ছেন হচ্ছে এইভাবে। আর এটাতে সাপ্লাই দিচ্ছেন হচ্ছে এইভাবে। তাহলে এই বাতিটা জ্বলার ক্ষেত্রে বাতিটা দুই ভাবেই তো জ্বলবে, তাই না? জি দুইজনকে যেহেতু দুইটা পাওয়ার আমি দিচ্ছি, ধরেন এটা ভোল্টেজের ওয়েভেই ধরেন, তো এটার ক্ষেত্রে, এই যে এটার ক্ষেত্রে কি হচ্ছে, এই পয়েন্টটা পজিটিভ হাফ সাইকেল যখন থাকছে তখন বাতিটা অন, আমরা ধরে নিলাম অন। আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা ধরে নিলাম অফ, ঠিক আছে? জি তাহলে অন কতক্ষণ থাকলো? এই সময়টুকু। তাহলে অন অফ অন অফ অন অফ, তাহলে বাতিটাকে ব্লিঙ্কিং মনে হবে না? ব্লিঙ্ক করতেছে, এভাবে ব্লিঙ্ক ব্লিঙ্ক করতেছে, হ্যাঁ অন অফ জি হচ্ছে, জি চোখে একটু এরকম মনে হবে না? জি কিন্তু এই ওয়েবটা যদি দিই অন, এরপরে হঠাৎ করে অন্ধকার, আবার অন, আবার অন অন অন্ধকার, পর অন। ঠিক আছে? তাহলে জি ফ্রিকোয়েন্সি যত হাই, এটাকে যদি আরো ঘন করে যদি দেয়া যেত, এটাকে যদি আরো ঘন করে দেয়া যেত, একদম এইভাবে ঘন করে যদি দেয়া যেত, তাহলে অন অফটা আপনি চোখে বুঝতে পারতেন? না যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে, 1 সেকেন্ডে 50 বার অন অফ হওয়ার কারণে আমরা আমাদের বাতিকে মনে হচ্ছে জ্বলে আছে, কিন্তু সে কিন্তু অনও হচ্ছে আবার অফ সহজ। হচ্ছে। তাহলে ফ্রিকোয়েন্সি যত হাই হবে, এই যে আউটপুটে কোনো লোড, সেটা বাতি হোক পাখা হোক, আমরা বুঝতে পারবো না কখন অন হচ্ছে কখন অফ হচ্ছে, যেটা আমাদের দৃষ্টিসীমারও বাইরে চলে যাবে, মানে বাইরে। আমাদের যে দৃষ্টির যে স্থায়িত্ব আছে স্থায়িত্ব সীমার বাইরে। কিন্তু ফ্রিকোয়েন্সি যত কম হবে, সেটার অন অফটা আমরা কিন্তু দেখতে পাবো বা বুঝতে পারবো। এইভাবেই বেসিক্যালি ফ্রিকোয়েন্সি কে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম হিসেবে ধরা হয় আমাদের পাওয়ার সিস্টেম। খুব দারুণ একটা জিনিস শিখলাম ভাই আজকে। মানে জি, এই জিনিসটা মানে খুব দারুণ একটা জিনিস শিখলাম ভাই আজকে। কি বলেন? ফ্রিকোয়েন্সিটা আসলে বুঝতাম না কিছুই। আচ্ছা, এটার আরো অনেক কাহিনী আছে, কাহিনী বলতে গেলে তো শেষ হয়ে যায়, সময় তো প্রচুর, শেষ হয়ে যাবে কিন্তু কাহিনী বলা শেষ হবে না। এই যে, দাদা জি বলেন। তাহলে আমরা যেসব লাইট মানে যেগুলো আমাদের চোখের দৃষ্টিতে দৃশ্যমান হয়, জি এইগুলার ক্ষেত্রে আসলে তাহলে কি ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কোনো একটা রুলস তাহলে তো ইউজ করা হয় যে যে সর্বনিম্ন এমন হইতে হবে, এবং ম্যাক্সিমাম কি কোনো রুলস আছে? ম্যাক্সিমাম বা মিনিমাম, যে সর্বনিম্ন এটার কম হওয়া যাবে না এবং ম্যাক্সিমাম এটার বেশি হওয়া যাবে না? হ্যাঁ, বিষয়টা হচ্ছে, আপনি একটা জিনিস বুঝেন, এই ফ্রিকোয়েন্সিটা যত হাই করতে গেলে আমাকে মেশিনের রোটরের স্পিডটা তত বাড়াই দিতে হবে, ঠিক আছে? জি দাদা। হ্যাঁ। কিভাবে আমরা জানি? আমরা জানি যে ফ্রিকোয়েন্সি, অল্টারনেটরের ফ্রিকোয়েন্সি, তো অল্টারনেটর তো হচ্ছে আপনারা জানেন যে যেহেতু সিনক্রোনাস স্পিডে চলে, তাহলে সিনক্রোনাস স্পিড জি এনএস
ইজ ইকুয়াল টু 120 f ডিভাইড বাই পি, তাই না? এখন জি এই এফ এর মানটা আসেন, ধরেন আপনার সিনক্রোনাস স্পিড, কোনো একটা মেশিন আপনি চালাচ্ছেন পাওয়ার প্ল্যান্টে, এটার সিনক্রোনাস স্পিড হচ্ছে 1000 স্পিডে, 1000 আরপিএম এ ঘোরাচ্ছেন, তখন এই ফ্রিকোয়েন্সির মান কত হবে? 120। এফ এর মানটা আপনি বের করতে যাচ্ছেন, সে পোল সংখ্যা স্থির মনে করলাম আমরা, পোল সংখ্যা হচ্ছে 8, হুম। তাহলে 8 ইন্টু 1000, 8000, 8000 ভাগ 120, ফ্রিকোয়েন্সির মান কত? কত হয়? 66.66 দাদা, 66.66। 66.67 হার্টজ। তাহলে এই স্পিডটা 1000 হলে, পোল সংখ্যা 8 হলে, ফ্রিকোয়েন্সিটা তখন হয় কত? 1 সেকেন্ডে 66.67 হার্টজ। এতবার এত ফ্রিকোয়েন্সিতে এতগুলো সাইকেল তৈরি হয়। আচ্ছা, আমরা যদি স্পিডটা বাড়াই দিই, মেশিনের স্পিডটা যদি 1500 করে দিই, দেখেন তো সেম জিনিসটা কত হয়? 8 15 9000, 9000 বাই 120, 100 হবে। 100 দাদা। 100। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়াতে হলে আমাকে কি করতে হচ্ছে? স্পিডকে বাড়াতে হচ্ছে। এটা সত্য তো নাকি? জি দাদা, এটা ঠিক আছে। জি জি। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়াতে হলে যদি আমার স্পিড বাড়াতে হয়, তো স্পিড বাড়াতে গেলে, এই স্পিড বাড়াতে গেলে কি করতে হবে? যত বেশি স্পিড তত বেশি লস। যত বেশি হ্যাঁ, স্পিড পেতে চাই তত বেশি আমার কি হবে? রোটেশনাল লস হবে। তত বেশি মেশিনটাকে ঘুরাতে হলে তত বেশি ফোর্স প্রয়োজন পাওয়ার হবে, দিতে। তাই না? বেশি জি পরিমাণ প্রেসার দিয়ে তাকে আমাকে ঘুরাতে হবে। তাহলে তার মানে সর্বোপরি সব দিক থেকে আমার অর্থনৈতিকভাবে লস। কিন্তু এই 100 হার্টজ ফ্রিকোয়েন্সি হলে আমার কিন্তু অনেক ভালো হতো, তখন আরো স্মুথ হতো, একদম ক্লিয়ার হতো। কিন্তু কি হবে? মেশিনের রোটেশনাল স্পিড লস। অনেক বেড়ে যেত। তাহলে আমি এটার বাড়ানোর পক্ষে, ঠিক আছে, কিন্তু কত পর্যন্ত রাখবো? এমন ভাবে আমরা সেট করব যেন আমাদের দৃষ্টিসীমারও সমস্যা না হয়, যেন আমাদের রোটেশনেরও সমস্যা না হয়। তাহলে সেম জিনিসটা আমি যদি 50 রাখতে চাই, তাহলে স্পিড কত হবে? 120 750। বাই 8 কত হয়? 750। অর্ধেক অর্ধেক হবে 750 দাদা। আচ্ছা, ধরলাম 750। ওকে, তাহলে 750। তাহলে 750 স্পিড, এটা সহজ না তুলনামূলক 1500 থেকে? হ্যাঁ, এটা মেশিনে মানে সবকিছুর জন্যই তো সহজ। সহজ। তো এই জন্যই আমরা রোটেশনাল স্পিডটা কম রাখার সাথে 50 করেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, 50 না করে আমি 30 বা 20 করলাম না কেন, বা জি দাদা, 10 এটা তো করলাম না কেন? কারণ ইম্পর্টেন্ট আমাদের, কোশ্চেন দাদা এটা। আপনারা জানেন যে 0.1 সেকেন্ড মানুষের দৃষ্টিসীমার, এটা কি বলে? 0.1 সেকেন্ড মানুষ যে চোখের, এটা ইয়ার মানে সীমা কোনো মাপে। কিছু দেখলে তো এটা বুঝতে হ্যাঁ, তার এত সময় লাগে যে সে কিছু একটা দেখছে। হ্যাঁ, দেখলে তার স্মৃতি, স্থায়িত্বকাল আর কি। স্থায়িত্বকাল, হ্যাঁ, চোখের চোখের স্থায়িত্বকাল নাকি চোখের দৃষ্টিসীমার দৃষ্টিসীমার স্থায়িত্বকাল। স্থায়িত্বকাল, জি দাদা। তো এই দৃষ্টিসীমার স্থায়িত্ব যেহেতু 0.1 সেকেন্ড, তাহলে এই 0.1 সেকেন্ড যেহেতু লাগে, তাহলে একটা বাতি জ্বললো, সেই জিনিসটা ভুলে যেতে তার 0.1 সেকেন্ড লাগবে। জি তাহলে আমরা জানি ফ্রিকোয়েন্সি এফ ইজ ইকুয়াল টু 1/t, তাই না? জি। তাহলে এই সূত্র অনুযায়ী 1/0.1 যদি হয়, তখন কত হয়? 10। 10 10। তাহলে 10 হার্জের ফ্রিকোয়েন্সি যদি হয়, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো, মানে 10 হার্জের কম হলে আমরা বুঝতে পারবো এটা মিট 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 করতেছে। আচ্ছা। বুঝতে পারছেন? জি জি দাদা। জি। এই জন্য এটা বুঝতে না পারার জন্য এমন ভাবে বাড়ায় রাখে, কত? 50-তে বাড়ায় রাখলাম আমি, তাহলে এটা তো বুঝবোই না, স্মুথ হয়ে গেল না আমার চোখের জন্য। জি এই জন্যই বাতিগুলো চলে যে মিট মিট করে, আমরা কিন্তু বুঝি না।
এই বুঝতে পারছেন? জি দাদা, জি জি ক্লিয়ার। স্যার। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, এতদিন পরে যেহেতু ক্লাস করাচ্ছি, একটা বোনাস ক্লাস নিই। সেটা হচ্ছে, জি দাদা, দেন। যাই নেন হোক, নেন ভাই, স্যার নেন। সেটা হচ্ছে আপনার আহ, আমরা যে পাখা ঘুরাই আমাদের বাসা বাড়িতে, এই যে আমরা যে পাখাটা ঘুরাচ্ছি, এই পাখার স্পিডটা আমরা কি করছি, একটা রেগুলেটর দিয়ে কমাচ্ছি বা বাড়াচ্ছি, তাই না? জি জি দাদা। এই কাজটা কিভাবে করে? সাধারণত আমাদের যে এসি ওয়েভটা আছে, আমরা এসি ওয়েভটাকে যদি একটা স্কোয়ার ওয়েভ চিন্তা করি, যদিও স্কোয়ার না, আগে স্কোয়ারটা বুঝলে ওটা বুঝতে ইজি, সেজন্য আমরা চিন্তা করলাম এটা সাইনোসয়েডাল প্রকৃতির না, এসি ওয়েভটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ। মাউস দিয়ে আঁকা কিন্তু কষ্ট, হ্যাঁ, যদিও আমি পেন টাইপ ইউজ করছি, তারপর একটু প্র্যাকটিস কম। এটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ। আজকে অসিলেটর ক্লাস, অসিলেটরের প্রয়োগ বুঝে যাবেন, এটা কেন আমাদের দরকার আছে। আমরা করলাম কি, এই ওয়েভটার, এটা হচ্ছে একটা কমপ্লিট সাইকেল, একটা পূর্ণ সাইকেল না? জি দাদা, এক সেকেন্ড। হ্যাঁ। এই পূর্ণ সাইকেলে আমরা করলাম এই পরিমাণ অন করলাম, এই পরিমাণ অফ করলাম, তাহলে এটা হচ্ছে টি অন, এটা হচ্ছে টি অফ, আর এটা হচ্ছে টোটাল টাইম। টোটাল টাইম টি ইজ ইকুয়াল টু টি অন প্লাস টি অফ। একটু তো বোঝা গেছে নাকি? জি দাদা। তাহলে আমার জি। একটা সাইকেলের যে টাইম, সে টাইমে আমি কতক্ষণ অন রাখলাম, কোন একটা পজিটিভ হাফ সাইকেল আমি কতক্ষণ রাখলাম, আর নেগেটিভ হাফ সাইকেল আমি কতক্ষণ রাখলাম, এটা আমি কিন্তু করতে পারি, এই চেঞ্জটা কিন্তু করা যায়। তাহলে সেকেন্ড সাইকেলও সেম হবে। আপনারা বুঝে নেবেন। তাহলে দেখেন তো, আমরা একটা সার্টেন পিরিয়ড যদি অনেকক্ষণ আমরা হিসাব করি, তাহলে অনের পরিমাণ বেশি না অফের পরিমাণ বেশি? অফের পরিমাণ দাদা। অফের পরিমাণ অনেক বেশি। মনে করেন এটা 5 সেকেন্ড হিসাব করলাম, তাহলে 5 সেকেন্ডে আমরা দেখলাম যে অনের পরিমাণ অনেক কম, অনেক কম সময় ধরে অন করলো। অনেকটা আপনার ছোটবেলায় যে টায়ার দিয়ে খেলেছেন কিনা জানি না, এরকম জি একটা দাদা, চাকা লাঠি, বানায় রাস্তায় ঘুরে হ্যাঁ, বেড়ায়। লাঠি দিয়ে কিছুক্ষণ পর পর বাড়ি মেরে মেরে টায়ারটাকে ঘুরানো, হুম। খেলছেন না? জি। হ্যাঁ জি হ্যাঁ, দাদা, গেছি গেছি। তাহলে এই গ্রামের লাঠি, একটা প্রচলন আছে। লাঠি মেরে মেরে যে টায়ারটাকে ঘুরাই, সবসময় কি লাঠিতে বাড়ি দেওয়া লাগে? না টায়ারটা দাদা। না। যখন স্লো হয়ে যায় তখন বাড়িটা দেয়, টায়ারটা স্লো হয়ে গেলে বাড়িটা দেয় কেন? সে যেন ঘুরে সবসময় তার স্পিডটা ঠিক রাখতে পারে, আমি যেরকম দৌড়ে যাচ্ছি সেও যেন আমার তালে তালে দৌড়টা যেন ঠিক মতো দিতে পারে, এই তো। জি দাদা। এই ফ্যানের স্পিডেও সেম, এই যতক্ষণ অন থাকে, এই টি অন ডিউটি সাইকেলটা যতক্ষণ থাকে, ঠিক ততক্ষণেই ফ্যানটা ঘোরার জন্য পাওয়ারটা পায়। এই অফের সময় ফ্যান কিন্তু কোনো পাওয়ার পায় না, এই এই ডিউটি সাইকেলে কোনো পাওয়ার কিন্তু ফ্যান পায় না। ওই আগে যে পাওয়ার পেয়েছিল তার ঘূর্ণন শক্তির কারণে সে ঘুরতে থাকে।
যখনই সে একটু স্লো হবে দেখতেছে, তখন এই আরেকটা ডিউটি সাইকেল এসে তাকে কি করলো, আরেকটা ধাক্কা পাওয়ার দেয়। দিয়ে ধাক্কা একটা দিল, আবার বন্ধ থাকে, আবার চালু থাকে। রেগুলেটর স্লো করে দেওয়ার মানেই হচ্ছে এই কাজটা করেন আপনারা। জি 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 বুঝতে পারছেন? জি দাদা, জি ক্লিয়ার। ওকে। উদাহরণটা অনেক সুন্দর ছিল দাদা। হ্যাঁ, এখন আসেন যে এই সেম জিনিসটাকে আমরা যদি উল্টা করে দিই, উল্টা জিনিসটা কিরকম, মানে আমরা ফ্যানের স্পিড বাড়াই দিব। এখন ফ্যানের স্পিডটা কিভাবে বাড়াবো দেখেন। যদি আমরা সেম ডিউটি মানে একটা সাইকেলে আমরা যদি টি অন এর মানটা যদি অনেক বড় করে দিই, আর টি অফ এর মানটা যদি ছোট করে দিই, এরকম ছোট, তাহলে কি হবে? বেশ কম সংখ্যক সময় অফ থাকতেছে আর বেশি সংখ্যক সময় অন থাকতেছে, তাই না? তার জি মানে জি বেশি পরিমাণ অন হচ্ছে মানে কি, বেশি পরিমাণ সে পাচ্ছে না, ডিউটি হ্যাঁ। থেকে বেশি পরিমাণ সংখ্যক সময় সে পাওয়ার পাচ্ছে। তো এই জন্য তখন ফ্যানটা অনেক স্পিডে ঘুরবে, কারণ সে বেশি সময় ধরে অন থাকতে পারতেছে, খুব কম সংখ্যক সময় অফ থাকে। এই অন অফ আমি কত সময় ধরে অন রাখবো বা কত সময় ধরে অফ করব, এই জিনিসটা কন্ট্রোল করা হয় সাধারণত একটা এই ধরনের অসিলেটর সার্কিট দিয়ে। এই অসিলেটর সার্কিটে একটা ভেরিয়েবল রেজিস্টর থাকে, একটা ভেরিয়েবল রেজিস্টর দিয়ে এই স্পিডটা কিছু ক্যাপাসিটর, ট্রানজিস্টর, ডায়াক, ট্রায়াক, এই সার্কিট দিয়ে এই সার্কিটটা বানানো হয়। আর আপনার আউটপুটে ওই ভেরিয়েবলস রেজিস্টরের মাথাটাকে আপনাকে ঘুরানোর জন্য ফ্যানের রেগুলেটরের মাথার সাথে অ্যাটাচ করে বাইরে বের করে দেওয়া হয়, যেন আপনি যদি ফ্যানের রেগুলেটরটা ঘুরিয়ে দেন তখন এই ভিতরে এটি অনের পরিমাণটা বেড়ে যায়, আর তখনই ফ্যানটা স্পিডে ঘুরে। আর যখন আপনি কমিয়ে দেন তখন ওই উল্টা আগে যেটা দেখিয়েছি, যেভাবে কমাইতে থাকবেন মানে আপনার কমানোর উপর নির্ভর করে অফটা বেড়ে যায়, অনটা কমে যায়, তখন ফ্যানটা স্লো ভাবে ঘুরতে থাকে। এটাই হচ্ছে ইলেকট্রনিক্স এই রেগুলেটরের মূল ওয়ার্কিং প্রিন্সিপাল। দাদা, এই জায়গায় একটা কোশ্চেন আসছে মনে হয়। জি সেটা হচ্ছে যে আমাদের নর্মাল যে ফ্রিকোয়েন্সি, জি ওই ফ্রিকোয়েন্সিতে মানে 50-60 যে আমরা বলি, তার মানে কি এটা হচ্ছে এ, 50টা পূর্ণ সাইকেল, 50 বার সে অন থাকতেছে, 50 বার অফ থাকতেছে, জি এটাই তো? জি জি। তাহলে রেগুলেটর লাগাইলে কি আসলে এই অন টাইমটা কি কোনোভাবে বেড়ে যায় না সেম থাকে? না, অফ কমাইলে কমে এটা বুঝছি, বাড়াইলে কি এটা বাড়ে না একই থাকে? আচ্ছা, এটা এমন ভাবে বাড়ে, আমি বোঝানোর জন্য এটাকে ওই পর্যন্ত নিছি, এমন ভাবে বাড়ে যেন এই যে উপরের যে ওয়েভ ওটাকে ক্রস করে না, মানে আচ্ছা, 50 মানে সে সাইকেলের, রেফারেন্স হ্যাঁ থেকে বের হবে না। হ্যাঁ, রেফারেন্স থেকে মনে করেন এটা বাড়বে না। এটা আমি বড় করে বোঝানোর জন্য জাস্ট, এটা মূলত আমি যেটা জি দাদা, বুঝিয়েছি ক্লিয়ার। এটাতে পিডব্লিউএম সিগন্যাল বলে, হ্যাঁ, এটার নাম হচ্ছে হ্যাঁ পিডব্লিউএম, দাদা, পালস পালস উইথ মডুলেশন। মডুলেশন, হ্যাঁ। হ্যাঁ, এই পিডব্লিউএম সিগন্যাল দিয়ে বেসিক্যালি আমি বোঝানোর চেষ্টা করেছি। আসল ঘটনাটা হয় এরকম পাওয়ারে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিতে। এই এই ঘটনাটা কোথায় ঘটে? এইটা হচ্ছে সিগনালে ঘটে, ফ্রিকোয়েন্সিতে। সিগন্যাল ফ্রিকোয়েন্সিতে ঘটে। আর জি দাদা। এই ট্রায়াকের আউটপুট, যেটা ট্রায়াকের আউটপুটে এটার রেসপেক্টে এইভাবে সুইচিংটা হয়, এই সুইচিংটা হলে রেসপেক্টে এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম। এখন যদি জি কোথাও যদি এরকম হয়, এটা হচ্ছে কি মিনিমাম, মানে কম কম মিনিমাম। আর কি। হ্যাঁ, এই মিনিমামটা বাড়তে 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 এই এই পর্যন্ত আসলে এটা হচ্ছে কি, আমরা ধরে নিব এই ম্যাক্সিমাম সর্বোচ্চ ঘুরবে তখন। এদিকে যদি কমতে থাকে তখন মিনিমাম হতে থাকবে, আর বাড়তে বাড়তে এই মাথা পর্যন্ত আসবে সাইকেলটা, বাস্তবে আর কি পাওয়ারে। আর এটা এই এই জিনিসটা কোথায় হবে? এটা হচ্ছে ইনপুটে। ট্রায়াকের আপনারা সুইচিং, ট্রায়াক তো চিনেন সবাই, জি দাদা, হ্যাঁ, এই বুঝি। ধরনের, চিনেন না ডায়াক ট্রায়াক? হ্যাঁ, ডাইরেক্ট। এটা হচ্ছে টি1 বা এমটি1, এমটি2, আরেকটা আছে কি গেট। এই গেট পয়েন্টে যে ফ্রিকোয়েন্সিটা দিয়ে এই সুইচিংটা করা হয়, এটা হলো এই ফ্রিকোয়েন্সিটা। এই ফ্রিকোয়েন্সিটা দিয়ে সুইচিং করা হয়। আর এই টি1 এবং টি2 দিয়ে যেটা গমন করে সেটা হচ্ছে এই ওয়েভটা। আপনারা কি বুঝতে পারছেন? জি দাদা, জি জি
হুম। এই জিনিসটা কিন্তু এই এসি ওয়েভটা না, এটা হচ্ছে এসি ওয়েভটা। এটাও এসি ওয়েভ, কিন্তু আমাদের ওই 220-র এসি না, এটা হচ্ছে অসিলেটরের আউটপুট। আপনি যে অসিলেটর সার্কিট কিছুক্ষণ আগে বললাম না, এটার জি আউটপুটটা হচ্ছে এটা। এই আউটপুটটা কোথায় দেওয়া হয়? এই গেটে। গেটে। গেটটা যখন ট্রিগার পায়, তখন এই T1 দিয়ে ঢুকে T2 দিয়ে বের হয় হচ্ছে এই এসি ওয়েভটা। এবং সে কিভাবে বের হবে, কতক্ষণ ধরে এটা অন থাকবে, কতক্ষণ অফ থাকবে, এটা কন্ট্রোল করে হচ্ছে এই গেটের এই সিগন্যাল। বুঝা গেছে? জি জি দাদা, জি। ক্লিয়ার হবে। ওকে। দাদা ডায়াক ট্রায়াক নিয়ে কি আমাদের কোনো ক্লাস আছে? আছে আছে। জি দাদা। আচ্ছা, যাই হোক। তো আর কোনো প্রশ্ন আছে কি আজকের ক্লাস রিলেটেড? তাহলে আজকে আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ। আমি আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি সঠিক সময়ে ক্লাসগুলো নিতে না পারার জন্য। আমি চেষ্টা করব এইভাবে হোক, পেন দিয়ে হোক বা ফিজিক্যালি হোক, আমি ক্লাসগুলো খুব দ্রুত শেষ করে দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। জি দাদা।